আপনার এই অনুষ্ঠানে আমি মৌপি আপনাদের সবাইকে স্বাগত জানাই। কোভিডের দ্বিতীয় ঢেউ তার গ্রাফ কিছুটা নিম্নমুখী হয়েছে। ধীরে ধীরে এই দ্বিতীয় ঢেউ অতিক্রম করার একটা সামান্য রূপলি রেখা আমরা দেখছি, যদিও সতর্কতায় খামতির কোনো রকম অবকাশ নেই। আর তারই মধ্যে নতুন আতঙ্ক, ডেল্টা ভ্যারিয়েন্ট, সেটাই আমাদের হাঁফ ধরিয়ে দিয়েছে এই দ্বিতীয় ঢেউ চলাকালীন। খুব কমই এমন পরিবার রয়েছেন, এমন মানুষ রয়েছেন যারা পরিবারের কাউকে বা প্রিয়জনকে বা বন্ধুবান্ধব আত্মীয় পরিজনকে হারাননি বা নিজেরা কোভিড আক্রান্ত হননি, মৃত্যুর মুখ থেকে ফিরে আসেননি। আর তারই মধ্যে এবার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট, যার ভয়াবহতা নিয়ে ইতিমধ্যেই সতর্ক করছেন বিশেষজ্ঞরা। কি এই ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট কতটা ভয়ঙ্কর, ভারতে যে টিকা আমরা পাচ্ছি সেই টিকা কতটা সক্ষম এই ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট তার থাবাকে প্রতিহত করতে, কি প্রস্তুতি বা রয়েছে সরকারের তরফে, এই সমস্ত নিয়ে আমরা আলোচনা করব আজকের আপনার রায় অনুষ্ঠানে। আমাদের সঙ্গে সরাসরি আজকে যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর শান্তনু সেন, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, সিপিআইএম এর পক্ষ থেকে ডক্টর ফুয়াদ হালিম, বিজেপির পক্ষ থেকে ডক্টর ইন্দ্রনীল খান, রয়েছেন ক্লিনিক্যাল ট্রায়াল এক্সপার্ট ডক্টর শুভ্রজ্যোতি ভৌমিক, রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর সায়ন চক্রবর্তী এবং রয়েছেন চিকিৎসক এবং সঙ্গীত শিল্পী সিধু। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আলোচনায় আসার আগে একবার দেখে নেওয়ার চেষ্টা করি, খুব বেশি দিন হয়নি যখন দৈনিক 4 লক্ষেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হতেন, প্রতিদিন প্রাণ হারাতেন 4,000-এরও বেশি মানুষ। নিঃসন্দেহে সেই ভয়ঙ্কর পর্ব আমরা পেরিয়ে এসেছি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ফিরে এসেছে উদাসীনতার চেনা ছবিটাও। বিশেষজ্ঞরা বলছেন নিশ্চিন্ত হওয়ার এতটুকুও জায়গা নেই, কারণ দুয়ারে দাঁড়িয়ে ডেল্টা প্লাস, করোনার আরও ভয়ঙ্কর এক স্ট্রেন, যার জেরে 3-4 মাসের মধ্যেই আছড়ে পড়তে পারে সংক্রমণের তৃতীয় ঢেউ। প্রতিদিন আক্রান্ত হতে পারেন 5 লক্ষেরও বেশি মানুষ। চক্রবর্তীর কাছে শুরুতে আসবো। ডক্টর চক্রবর্তী, ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট এটা কতটা মারাত্মক? ইতিমধ্যে অন্তত 40 জনের দেহে এদেশে এই ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের সন্ধান মিলেছে, কতটা ভয়ঙ্কর এটা? ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টটা অ্যাকচুয়ালি সবে আমাদের এখানে পাওয়া গেছে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বলা হয়েছে যে এটা আমাদের এই মুহূর্তে ভেরিয়েন্ট অফ কনসার্ন হিসাবে এটা ডেজিগনেট করা হয়েছে। আর মোস্টলি যেটা বলা হচ্ছে যে এই যে ডেল্টা প্লাস ভেরিয়েন্টটা, এটা অ্যাকচুয়ালি যে ডেল্টা ভেরিয়েন্টটা সেটারই আরেকটা মিউটেশন এর মধ্যে পাওয়া গেছে, যেটা অ্যাকচুয়ালি বিটা ভেরিয়েন্ট, যেটা সাউথ আফ্রিকা পাওয়া গেছিলো, সেই ভেরিয়েন্টটাতে এর মিউটেশন দেখা গেছে। তো এবার এই ভেরিয়েন্টটা অ্যাকচুয়ালি হচ্ছে খুবই বেশি ট্রান্সমিসেবল, মানে একটা রোগী থেকে অন্য মানুষের কাছে খুব তাড়াতাড়ি এটা ছড়াতে পারে
এবং তার সঙ্গে এটা যে লাংসের মধ্যে যে আমাদের যে রিসেপ্টর আছে, যেখানে হচ্ছে কোভিড যে ভাইরাসটা, করোনা ভাইরাসটা যেখানে অ্যাটাচ হয়, সেইখানে ওর অ্যাটাচমেন্টটা খুব ফাস্ট হয় এবং খুব তাড়াতাড়ি হতে পারে। এবং আমাদের দেশে কিছুদিন আগেই যে আমাদের মনোক্লোনাল অ্যান্টিবডি, যেটা আমাদের দেশে ইউজ করার জন্য অ্যালাউ করা হয়েছিল, এই অ্যান্টিবডিটা কে ঠিকঠাক কাজ করতে দেবে না, ওই অ্যান্টিবডিটা ঠিকঠাক কাজ করা যাবে না। কিন্তু এটা যে একটা সিভিয়ার ইনফেকশন করবে সেইটা কিন্তু এক্স্যাক্টলি এই মুহূর্তে সেইভাবে জানা নেই, বিকজ আমাদের কাছে এই মুহূর্তে 40টাই পেশেন্ট এখন ধরা পড়েছে। এবং সিভিয়ারিটি ওয়াইজ যে খুব সিভিয়ার হবে তা নয়, কিন্তু ট্রান্সমিশন যদি খুব বেশি হয় তাহলে আমাদের দেশে কিন্তু এই কেসটা অনেক বেশি বাড়বে। অ্যান্ড ওভারঅল সিভিয়ারিটি যেটা আমাদের ছিল যে 2 to 3%, সেই পার্সেন্টেজটা সেম থাকলেও নাম্বার অফ কেস সিভিয়ার কিন্তু অনেক বেশি হবে। তার জন্য আমাদের যা যা দরকার, যা কোভিড বিধি মেনে যা যা মেনটেন করা দরকার, সেইগুলো কিন্তু আমাদের করতেই হবে। ডক্টর ইন্দ্রনীল খানের কাছে আমার এখানেই জিজ্ঞাসা, ডক্টর খান, আমরা যখন প্রথম ওয়েভ দেখেছিলাম, সেই প্রথম ওয়েভের সময় আমরা ভাবতে পারিনি যে কখনো দৈনিক সংক্রমণ সেটা 4 লাখের গণ্ডি ছাপিয়ে যেতে পারে। কারণ প্রথম ওয়েভে 1 লাখ ছোঁয়নি দৈনিক সংক্রমণ, তার নিচে ছিল। কিন্তু সেকেন্ড ওয়েভ শুরু হতে না হতে আমরা দেখলাম যে লাফিয়ে লাফিয়ে সেই দৈনিক সংক্রমণের যে গ্রাফটা সেটা ক্রমশ বাড়তে থাকলো এবং দিকে দিকে হাহাকার, হাসপাতালে বেড পাওয়া যাচ্ছে না, অক্সিজেন পাওয়া যাচ্ছে না, শ্মশানে চিতা জ্বলছে, নদীতে লাশ ভাসছে, সব মিলিয়ে ভীষণ রকমের একটা গোটা স্বাস্থ্য পরিকাঠামোর ওপর একটা হিউজ প্রেশার, এবং যেটা এই অকস্মাৎ মানে সংক্রমণের একটা হিউজ বিস্ফোরণের জন্য সেখানে দাঁড়িয়ে যে আশঙ্কার বার্তা ইভেন ডক্টর সায়ন চক্রবর্তী তিনিও শোনালেন যে এটা অনেক বেশি সংক্রামক, তার জন্য কতটা প্রস্তুত আমরা? আপনি দেখেছেন যে ডেল্টা ভ্যারিয়েন্টটা আসার জন্য, এই ডেল্টা মিউটেশন, এটাও তো টোটালি আনপ্রেসিডেন্টেড। করোনা থেকে প্রতি মাসে বলতে পারেন প্রতিদিন কিছু না কিছু আমরা নতুন দেখতে পাচ্ছি, তার ব্যবহার বা এগুলো। কখনো কোথাও আলফা ভ্যারিয়েন্ট দেখেছেন, বিটা, এবার ডেল্টা, এবার ডেল্টা প্লাস। কিন্তু সেখানে ডেল্টার ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা টোটালি আনপ্রেসিডেন্টেড, যে ওটা ভয়ানক স্পিডে, মানে এরকমও দেখা গেছে যে একজনের সঙ্গে 30 সেকেন্ডের এক্সপোজার, তার মধ্যে কোভিড হয়ে গেল আরেকজনের। অর্থাৎ সেই জন্য একটা ভয়ানক স্পিডে যে ট্রান্সমিশন, র্যাপিড ফেজ অফ ট্রান্সমিশন, তার জন্য কিন্তু একটা মানে খুব তাড়াতাড়ি কিন্তু আমরা এই সেকেন্ড ওয়েভের পিকে উঠে গেছিলাম। কিন্তু তার সাথে সাথে কিন্তু আমরা সেকেন্ড ওয়েভ যেমন হয়েছে, কিন্তু তার সাথে সাথে আমাদের অনেক কিছু কিন্তু আমরা প্রস্তুত হয়েছি। এবং সঙ্গে সঙ্গে দেখেছেন যে আজকে ভারতবর্ষ জুড়ে যে টেস্টিং কীভাবে বেড়েছে, মানে কিছু কিছু রাজ্য, যেখানকার যে রাজ্যের ঘটনার কথা আপনি বললেন, সেই যেমন উত্তরপ্রদেশ, সেখানে আজকে কোভিড টেস্টিং এত বাড়ানো হয়েছে, সেখানে 1% নিচে এসে গেছে টেস্ট পজিটিভিটি রেট। এবং তেমনি সাথে সাথে পাল্লা দিয়ে এখন বাড়ছে ভ্যাকসিনেশন, যেখানে আজকে ভ্যাকসিনেশন ফর অল, কেন্দ্রীয় সরকার কিন্তু এখন প্রত্যেক মানুষের 18 বছরের ঊর্ধ্বে যারা আছেন এই গণটিকাকরণে প্রত্যেকের জন্য বিনামূল্যে ভ্যাকসিনেশন। ডক্টর খান, আমি শুধু একটা কথা বলছি ডক্টর খান, ডেফিনেটলি এই যে পজিটিভ খবরগুলো, এই যে পজিটিভ পরিসংখ্যানগুলো, এগুলো শুনতে ডেফিনেটলি ভালো লাগে, ডেফিনেটলি এগুলো আশা যোগায়। কিন্তু একই সঙ্গে ভাবুন তো যে শুধুমাত্র মে মাসে 1,20,000-এর কাছাকাছি মানুষ এই গোটা দেশে তারা কোভিডে প্রাণ হারিয়েছেন। এবং এটা জাস্ট একটা নাম্বার মনে হতে পারে, 1,20,000, আসলে 1,20,000 পরিবারের তারা প্রিয়জন, সেই পরিবারগুলোতে যে ড্যামেজ হয়েছে সেটা কোনোদিন কোনোভাবে মেকআপ করা যাবে না। আমরা সত্যি এখন বোধহয় চেস্ট থাম্পিং এর জায়গায় আসিনি ডক্টর খান, চেস্ট থাম্পিং এর জায়গায় আমরা আসিনি। এই উত্তরপ্রদেশের কথা বলছেন, এই উত্তরপ্রদেশে তো আমরা হাহাকার দেখেছি অক্সিজেন নিয়ে, উত্তরপ্রদেশে তো আমরা চরে মৃতদেহ দেখেছি, উত্তরপ্রদেশে তো আমরা নদীতে লাশ ভাসতে দেখেছি। যখনই কোনো জায়গা হাহাকার, দেখুন বিভিন্ন রাজ্যে আপনি দেখেছেন কোথায় কি হয়েছে, ওটা কোভিডের জন্য নাকি সেই বিষয়ে কিন্তু আপনারাও কিন্তু কোনো এই মুহূর্তে বলতে পারবেন না যেটা কোভিডের কারণে না অন্য কোনো কারণে, সেই বিষয়ের মধ্যে তর্কে আমরা যাচ্ছি না। কিন্তু যেটা আমাদের শিক্ষণীয় সেটা হলো এই মুহূর্তে যাতে থার্ড ওয়েভটাকে আমরা রুখতে পারি। দেখেছেন যেখানে আমরা মুর্শিদাবাদ, কল্যাণীতে 250 বেডের হসপিটালের জন্য প্রস্তুতি অলরেডি শুরু করে দিয়েছে ডিআরডিও। তেমনি থার্ড ওয়েভ যদি না আসে খুব ভালো কথা, কিন্তু যদি আসে তাকে আটকানোর জন্য আমরা যেভাবে করে যে একটা ম্যাসিভ ভ্যাকসিনেশন হচ্ছে, গতকাল পরশুদিন দেখেছেন যে 86 লক্ষ ভ্যাকসিনেশন হচ্ছে শুধু একটি দিনে। এক একটা রাজ্য কিভাবে এগিয়ে গেছে। আসামের আমাদের মানে প্রতিবেশী রাজ্য আসাম, সেখানে 3 কোটি মানুষ থাকে, সেখানে 3 লক্ষর বেশি। তারপরের দিনও 56 লক্ষ ভ্যাকসিনেশন হয়েছে। আজকে এই মুহূর্তে এখনো পর্যন্ত কিন্তু 64 লক্ষ ভ্যাকসিনেশন হয়ে গেছে অলরেডি, এবং এই পেস আরো বাড়বে। এবং তার জন্য কিছু কিছু রাজ্য এখনো পিছিয়ে আছে, যেমন আমরা বলছি আসামে, যেখানে 3 কোটি মানুষের আসামে
3 লক্ষর বেশি ভ্যাকসিনেশন পার ডে হচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গে কিন্তু 10 কোটি মানুষের জায়গায় ডক্টর সেন। হওয়া উচিত ছিল 10 লক্ষ ভ্যাকসিনেশন পার ডে, সেখানে হচ্ছে মাত্র 3 লাখের নিচে, কখনো 2 লাখ। ডক্টর সেন। এরকম হচ্ছে কেন হচ্ছে? এখানে আমাদের যত পারবো মানুষকে আমরা ভ্যাকসিনেট করব। মধ্যপ্রদেশ যদি পারে, গুজরাট পারে, মহারাষ্ট্র পারে। যদি আপনার মধ্যে রাজনীতি করেন তাহলে দেখবেন যে বিরোধী শাসিত তো মহারাষ্ট্রও আছে, কিন্তু সমস্ত রাজ্য, কিছু কিছু রাজ্য এগিয়ে আসছে, কিন্তু কিছু রাজ্য এখনো রাজনীতির বাইরে বেরোতে ডক্টর পারছে সেন। না। যে রাজ্যগুলো আজকে রাজনীতির বাইরে আসবো, বেরোতে ডক্টর পারছে না, সেন, সেই রাজ্য তৃতীয় ঢেউকে সরকারদের আটকাতে- একটাই অনুরোধ, তারা যেন আজকে রাজনীতির বিষয়টা বাইরে বেরিয়ে হচ্ছে- মানুষের জন্য আসবো ইন্দ্রনীল, লড়ে, প্লিজ। মানুষকে তাহলে ভ্যাকসিনেট ওনাকে করে এবং থামতে হবে মানুষের তো। জন্য কাজ আসবো করে। আসবো কি করে? ডক্টর খান আসবো, প্লিজ। ডক্টর সেন। বিষয়টা হচ্ছে আজকের টপিকটা এত ইম্পর্ট্যান্ট টপিক, ভেবেছিলাম আজকের টপিকে অন্তত সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে গিয়ে বিজেপির প্রতিনিধি কথা বলবে, কিন্তু আমি দেখলাম আজকে এত সুন্দর একটা ইম্পর্ট্যান্ট টপিকেও তিনি নিজের চিকিৎসক সত্তাটা হারিয়ে সেই বিজেপির রাজনৈতিক সত্তাটা নিয়ে সেই গরুর রচনায় নেমে পড়লেন। তাই উনি যখন বললেন তাহলে বাস্তবটা তো আমাকেও একটু বলতে হয়। তিনি গুজরাটের কথা বললেন, এই গুজরাটের সুরাতেই আমরা গণচিতা দেখেছি, সেটা কিন্তু আমরা ভুলিনি। আজকে মাস ভ্যাকসিনেশনের কথা বলছেন, আজকে প্রথম দিনের পর সেকেন্ড ডেতে সারা দেশে 40% ডিক্রিজ হয়েছে মাস ভ্যাকসিনেশন রেটের, এবং কিছু কিছু স্টেটে 90% ডিক্রিশন হয়েছে। অ্যাকচুয়ালি প্রবলেমটা কী হচ্ছে, আমি কালকেও একটা চ্যানেলে বলছিলাম, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার, পিএম স্ট্যান্ডস ফর প্রাইম মিনিস্টার, কিন্তু আজকে আমাদের পিএম স্ট্যান্ডস ফর পাবলিসিটি মাস্টার হয়ে গেছে। তিনি সবসময় গিমিক, চটকদারিতে বিশ্বাস করেন, তা না হলে ভারতবর্ষের মানুষের আজকে এই অবস্থা হতো না। ঠিক যেমন তিনি বলেছিলেন 18 দিনের কুরুক্ষেত্রের যুদ্ধের মতো 21 দিনে করোনা জয় করে দেবো, তিনি বললেন থালা বাজাও, ঘন্টা বাজাও। হঠাৎ করে বিজেপি পরিষদীয় নেতারা বলল ভারতবর্ষের নরেন্দ্র মোদী সারা বিশ্বকে পথ দেখিয়ে দিয়েছে। আজকে যে নরেন্দ্র মোদী মহোদয় নিজের দেশের মানুষকে ভ্যাকসিন দিতে পারে না, এক ভ্যাকসিন 3 দামে বিক্রি করেন, তিনি আজকে ডাক দিচ্ছেন যে এক বিশ্ব এক স্বাস্থ্য, যেখানে তিনি নিজের দেশের মানুষের স্বাস্থ্যের দায়িত্ব নিতে পারেন না। আজকে ওয়েস্ট বেঙ্গল ভ্যাকসিনেশনের রেটে সবথেকে বেশি, আজকে ওয়েস্টেজ অফ ভ্যাকসিনেশন ওয়েস্ট বেঙ্গলে সবথেকে মানুষের দিকে, তারপরেও আপনি অ্যালটমেন্ট দেখুন, পশ্চিমবঙ্গে অ্যালটমেন্ট মানুষের সবথেকে কম। গণটিকাকরণ কতটা আজকে বৃদ্ধি করা উচিত বিহারে সেটার জন্য অ্যালটমেন্টের আপনার চিন্তা ভাবনা 0% করা তারা উচিত। ইউটিলাইজ আপনি করছে। চিকিৎসক সত্তাতে ইউপি এবং ফিরে আসুন গুজরাটে এবং অ্যালটমেন্টের তৃণমূল 10% তারা ছেড়ে ইউটিলাইজ আজকে করছে। সাধারণ মানুষের কথা সেখানে ভাবুন। ওয়েস্ট বেঙ্গলে যেখানে আজকে এখনো অ্যালটমেন্টের আমরা দেখেছি যে কোথাও বর্ধমানে সেখানে কুপন, সেখানে রাজনীতিকরণ হচ্ছে টিকা নিয়ে। কেন হবে রাজনীতিকরণ? টিকা তো সমস্ত মানুষের জন্য, রাজনীতি করছে তৃণমূল। এখনো সাধারণ মানুষ আমরা দেখেছি, সংবাদপত্রে দেখেছি যে বর্তমানে আমরা দেখেছি যে কুপন দিচ্ছে তৃণমূল কংগ্রেস ক্যাডাররা। কেন দেবে? বাংলার সাথে আজকে যেটা সরকারের মাধ্যমে হওয়ার কথা, শুধু ভারতবর্ষের সেটা মানুষের সরকার কেন অত্যন্ত রাজনীতিকরণ দুর্ভাগ্য করছে? যে মানুষের নরেন্দ্র প্রাণ মোদী নিয়ে ছেলে খেলা করলে মহোদয় আজকে আপনারা দেখেছেন প্রধানমন্ত্রী আমাদের দেশে কসবাতে এখন আজকে রয়েছে, একটা ফেক এবং আগামী ভ্যাকসিন, দিনে যে একটা দেশটা স্ক্যাম, রসাতলের সেটা দিকে পর্যন্ত নিয়ে বাস্টেড যাচ্ছে। হয়েছে। আজকে কারণ এই রাজ্যে আমরা যেভাবে আশঙ্কায় উদাসীনতা রয়েছি, হয়েছে, সেকেন্ড ভ্যাকসিনের ওয়েভে যে আমরা প্রোঅ্যাক্টিভ দেখেছি মানুষের ভ্যাকসিনেশনে ডেড বডি যে গঙ্গায় প্রোঅ্যাক্টিভনেস ভাসছে। রাজ্য এইভাবে সরকারের যদি যেটা চলতে দরকার থাকে ছিল তাহলে সেটা থার্ড ওয়েভে মিসিং। মানুষের ডেড তারা বডি শুধুমাত্র রাস্তায় রাজনীতি চলে করে থাকবে। যাচ্ছে। তার তারা জন্য যখন আমরা কোনো বারবার হেলদোল নেই। বলছি, হঠাৎ যখন তিনি সেজে কোউইন গুজে অ্যাপে একদিন আমরা চিকিৎসক রেজিস্ট্রেশন এসে করতে বলবেন, বলছি, যাতে দেখো এটা একটা ট্রান্সপারেন্সি ওয়ান থাকে, ডে যাতে ইন্টারন্যাশনাল স্বচ্ছতা নয় থাকে, যে তা না একদিনে করে আপনি আমরা দেখতে সমস্ত পাচ্ছি 80 যে লক্ষ ভ্যাকসিন এখানে দিয়ে বারবার দেবেন, করে বিভিন্ন যে তারপর থেকে র্যাকেটগুলো কমতে কখনো কমতে সেটা অক্সিজেন একদম সিলিন্ডার তলানিতে চলে হোর্ডিং যাবে। করছে। এটা আজকে একদিনের খেলা কখনো আমরা নয়, দেখছি যে এটা ভ্যাকসিন দিন আমি পর্যন্ত আসবো, আমরা ডক্টর যাওয়া সেন, হচ্ছে। ডক্টর এখানে কাজী প্রাইম কাছে মিনিস্টার আসবো। সংসদ পর্যন্ত হবে না। ধোঁকা খেয়ে এখানে যাচ্ছে। রিয়েল ডক্টর প্রাইম সেন, মিনিস্টার ডক্টর এখানে দুজনের কাছেই আমি ভাবুন, আসবো, এখানে please। রাজধর্ম পালন একবারে করতে হবে। রাজনীতি করুন। ডক্টর সেন আসবো, আপনাদের ডক্টর তাকে খান আসবো। আমি ডক্টর ফুয়াদ হালিমের কাছে আসবো। ডক্টর হালিম, যদি আজ থেকে 3 মাস আগে কেউ বলতেন যে দৈনিক সংক্রমণ 5 লাখ ছুঁয়ে যাবে, আমরা হয়তো হেসে উড়িয়ে দিতাম। কারণ আমরা গত মার্চের শুরুতেও ভাবতে পারিনি যে দৈনিক সংক্রমণ কোনোদিন 4 লক্ষে পৌঁছতে পারে। কিন্তু তারপর যেটা হয়েছে সেটা আমাদের সবার কাছে বিভীষিকা। এখনো বলতে গেলেও আমাদের সবার রীতিমতো রোমাঞ্চ হয়, ভয় লাগে, শিরদাঁড়া দিয়ে হিমস্রোত বয়ে যায়। এরকম একটা পরিস্থিতিতে যখন আইআইটি কানপুরের বিশেষজ্ঞরা তারা সতর্কবার্তা দিচ্ছেন যে থার্ড ওয়েভে দৈনিক সংক্রমণ 5 লক্ষ ছাপিয়ে যেতে পারে, সেটা কতটা সিরিয়াস এবং সত্যি আমাদের যে স্বাস্থ্য পরিকাঠামো তার ভার নিতে পারবে? আমরা শিক্ষা নিয়েছি দ্বিতীয় ঢেউ থেকে। সেই দেশগুলো যারা প্রথম ঢেউকে সম্প্রসারিত করতে দেয়নি তাদের নিজস্ব দেশে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, চীন, নরওয়ে, সুইডেন, জাপান ইত্যাদি, কিউবা, এবং অন্যদিকে হচ্ছে শিবিরে রয়েছে যে দেশগুলো হচ্ছে প্রথম ঢেউ হয়েছে, দ্বিতীয় ঢেউ হয়েছে, আর খুব সম্ভবত তৃতীয় ঢেউ আসবে।
তার মধ্যে আমেরিকা হচ্ছে তাদের মধ্যে প্রথম ও দ্বিতীয় ঢেউতে এত ইনফেকশন হয়েছে, আর ওরা যা টিকাকরণ করেছে, ফলে ওরা হচ্ছে এখন পৃথিবীতে হচ্ছে শিকড়ে থাকা সত্ত্বেও তাদের তৃতীয় ঢেউটা হচ্ছে খুবই হচ্ছে সীমিত তৃতীয় ঢেউ হবে। কিছু যেই দেশগুলো তারা হচ্ছে প্রথম এবং দ্বিতীয় ঢেউকে তাদের দেশের মধ্যে মোকাবিলা করতে পারেনি, সেই দেশগুলোর মধ্যে তৃতীয় ঢেউ কিন্তু একটা ভয়াবহ চেহারা নিতে চলেছে। ব্রাজিল আছে, ভারতবর্ষ আছে, ইউরোপের একাধিক দেশগুলো আছে, এবং আমরা আশঙ্কিত আছি চিকিৎসক সমাজে। কিন্তু আপনার যে প্রথম প্রশ্ন আপনি করলেন যে ডেল্টা প্লাস ভাইরাস নিয়ে কেন চিন্তিত থাকা উচিত, আমার তিনটে বিষয় আছে, আমার তিনটে আশঙ্কা। প্রথম আশঙ্কা রয়েছে এই যে ডেল্টা প্লাস যে ভেরিয়েন্ট আছে এর যে চিহ্নিত করা হয়েছে 40টা স্যাম্পেলে, এই সব স্যাম্পেল কিন্তু এপ্রিল মাসে তোলা হয়েছে। কিছু বিদেশে হচ্ছে ওরা ধরেছে, ইংল্যান্ড যারা এখান থেকে যারা যাত্রীরা গিয়েছিলেন তাদের মধ্যে ধরা পড়েছে, এবং বাকিগুলো আমাদের জিনোম স্টাডি করে ধরেছে। আমরা কিন্তু সমস্ত যারা এই মুহূর্তে সংক্রমিত হচ্ছে তাদের মধ্যে কিন্তু ডেল্টা প্লাস ভেরিয়েন্টকে চিহ্নিত করার জন্য আলাদা কোনো পরীক্ষা নেই। ফলে এই মুহূর্তে যে আমরা শুধু 40টা এটা জেনোমিক স্টাডির পরে তারা হচ্ছে এটাকে কনক্লুড করেছে 40টা স্যাম্পেল ওরা পেয়েছে। বাস্তবে সমাজে কটি ডেল্টা প্লাস আছে এটা নিয়ে হচ্ছে কেউ কিন্তু সঠিক তথ্য জানে না। সব স্যাম্পেল গুলো এপ্রিল মাসের স্যাম্পেল, তার মাঝখানে আমরা মে এবং জুনের শেষের দিকে পৌঁছে যাচ্ছি। দ্বিতীয় যেটা আমার আশঙ্কা রয়েছে সেটা হলো এই ডেল্টা প্লাস ভেরিয়েন্ট যারা হচ্ছে প্রথম দিকে হচ্ছে কোভিডে আক্রান্ত হয়েছে তাদেরকে কিন্তু দ্বিতীয় ইনফেকশন করার জন্য কিন্তু প্রবল সম্ভাবনা রাখে, এবং এই ডেল্টা প্লাস ভেরিয়েন্ট যারা হচ্ছে ভ্যাকসিন ফেলিয়ার, মানে যারা টিকাকরণ করছে তাদের শরীরের মধ্যে পর্যাপ্ত হচ্ছে প্রতিরোধ করার ক্ষমতা তৈরি হচ্ছে না, অথবা হচ্ছে তাদের মধ্যে ভ্যাকসিন ফেলিয়ার রয়েছে, তাদের মধ্যে কিন্তু সংক্রমণ করার সম্ভাবনা প্রবল কিন্তু রেখেছে। তৃতীয় যেটা আমার আশঙ্কা রয়েছে সেটা হলো আমাদের ভারতবর্ষে হচ্ছে জেনোমিক স্টাডিজটা খুব লো লেভেলে। আমরা হচ্ছে পৃথিবীতে দ্বিতীয় স্তরে রয়েছি সংক্রমণের দিক থেকে, কিন্তু আমরা হচ্ছে এই যে ভেরিয়েন্ট গুলোকে চিহ্নিত করার জন্য যে ল্যাবরেটরি গুলোকে নিযুক্ত করেছি আর যে পর্যাপ্ত পরিমাণে হচ্ছে যে পরিবর্তন হচ্ছে কোভিড-19 ভাইরাসে তাকে হচ্ছে চেস করে হচ্ছে বোঝার সেই কাজটা কিন্তু খুবই খুবই ছোট আন্তর্জাতিক যদি মাপকাঠিতে আমরা এটা কম্পেয়ার করি, এটা যদি তুলনা করি, ফলে দাঁড়িয়ে আমরা সবসময় বলের পিছনে দৌড়চ্ছি। কোভিড আমাদের থেকে 2 ধাপ আগে আছে আর আমরা কোভিডের 2 ধাপ পিছন থেকে আমরা যাচ্ছি। এটা হচ্ছে ভারতবর্ষের কোভিড-19 এর গল্প, এবং ডেল্টা প্লাস ভেরিয়েন্টও একই জায়গায় আমরা আছি। আমি আসবো আপনার কাছে, আমি তার আগে একটু ডক্টর শুভ্রজ্যোতি ভৌমিকের কাছে আসি। ডক্টর ভৌমিক, এই যে কিছুক্ষণ আগে যে কথাটা ডক্টর হালিম বলছিলেন যে ভ্যাকসিন নেওয়ার পরও যাদের শরীরে হয়তো কোনো কারণে ভ্যাকসিন কাজ করেনি তার কিন্তু একটা আশঙ্কা থাকছে, কারণ আমরা দেখেছি সেকেন্ড ওয়েভের সময় ডাবল ডোজ নেওয়ার পরেও মৃত্যু হয়েছে, এই সংখ্যাটা রয়েছে। এটা ঘটনা, বিশেষজ্ঞরা বলছেন যে ভ্যাকসিনেশন হলে তার সিভিয়ারিটি সেটা অনেকটাই কমানো যায়। আবার এই নজিরও রয়েছে, কম হলেও তার পার্সেন্টেজ খুব কম হলেও এটা রয়েছে। আর সেখানে দাঁড়িয়ে একটা আশঙ্কার জায়গা দানা বাঁধছে যে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট সেটাকে আমাদের, বিশেষ করে আমাদের এখানে যেগুলো অ্যাভেলেবেল কোভ্যাক্সিন, কোভিশিল্ড, সেটা কতটা আটকাতে পারবে? দেখুন, যেটা আপনি প্রথমে বললেন যে কিছু যারা আমাদের ছেড়ে চলে গেছেন, যারা ডাবল ডোজ ভ্যাকসিন পেয়েছিলেন, তাদের ভ্যাকসিন ফেলিয়ার রেট যদি আমরা বিবেচনা করি কেন হয়ে থাকতে পারে, আমি একটা উদাহরণ দিয়ে বলি যে হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন যখন চলে তার মধ্যে 5 থেকে 15% রুগীরা বা যারা নেন স্বেচ্ছাসেবীরা তাদের মধ্যে কিন্তু ভ্যাকসিন তৈরি হয় না, তাদের আমরা নন রেসপন্ডার বলি। আমাদের এখন দরকার যে আমরা যেভাবে ভ্যাকসিন দিচ্ছি, ভারত সরকারের একটা কিন্তু বিধি করা উচিত যে আমরা অ্যান্টিবডি টেস্টিংটাকেও কিন্তু এই প্রোটোকলে রাখা উচিত, যে মানুষ কিন্তু ভ্যাকসিন নিচ্ছে কিন্তু মানুষ জানে না যে তাদের আদৌ বডিতে অ্যান্টিবডি তৈরি হচ্ছে কি হচ্ছে না। তো যেই কেসগুলো আপনি বললেন, 1 নম্বর হতেই পারে যে তারা কিন্তু দুর্ভাগ্যবশত ভ্যাকসিন নন রেসপন্ডার ছিলেন। দ্বিতীয় কারণ, তাদের প্রচুর কোমরবিডিটি ছিল, তার জন্য তারা হয়তো ওই কোমরবিডিটির জন্য তারা মারা গেছেন। তৃতীয় জিনিস যেটা আছে সেটা হচ্ছে যে ডেল্টা, যার মডিফিকেশন করে ডেল্টা প্লাসটা এসছে, কোভ্যাক্সিন এবং কোভিশিল্ড, এটা কিন্তু পাবলিশ স্টাডি আছে, তথ্য আছে যে এই আমাদের দুটো ভ্যাকসিনই কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন ডেল্টার বিরুদ্ধে কাজ করছে। তো আমি মানুষকে আতঙ্কিত করব না যে ভ্যাকসিনগুলো কাজ করছে না। আজকের দিনে দাঁড়িয়ে
আমাদের কাছে কোনো পাবলিশড তথ্য নেই যে ডেল্টা প্লাস কাজ করছে না ভ্যাকসিনগুলো, সেগুলো তার এগেনস্টে এফেক্টিভ না। তো আজকের দিনে দাঁড়িয়ে এটা বলাটা ঠিক হবে না যে ভ্যাকসিনটা কাজ করছে বা কাজ করছে না। আমরা যা দেখেছি যে যা মডিফিকেশন হয়েছে সেই মডিফিকেশনগুলো, যদি আমি কোভ্যাক্সিনের উদাহরণটা নিই, কোভ্যাক্সিন যেহেতু হোল কিল্ড ভাইরাস, তার অ্যান্টিবডিটা বা প্রতিরোধ করার আমাদের যে কোষটা শরীরে তৈরি হয় সেটা কিন্তু পুরো ভাইরাসের বিরুদ্ধে তৈরি হয়। সেই ক্ষেত্রে যদি স্পাইকে কোনো চেঞ্জ হয়, আমার মনে হয় যে খুব একটা কিন্তু এরকম আমরা দেখতে পারবো না যে কোভ্যাক্সিন ডেল্টা প্লাসের বিরুদ্ধে কাজ করবে না। অবশ্য সময়ের অপেক্ষা এবং গবেষণার দরকার, যেটা দিয়ে আমরা বলতে পারবো যে ডেল্টা প্লাস কাজ করছে বা কাজ করছে না। আজকের ডক্টর দিনে হালিম দাঁড়িয়ে কিছু কিন্তু বলতে সেই চান? তথ্য ডক্টর হালিম, আমাদের হাতে প্লিজ। নেই। না, আমি এই থিওরিটিক্যাল কনস্ট্রাক্ট নিয়ে আমি সহমত পোষণ করে যে কথাটা বলতে চাই যে এই মুহূর্তে আমরা টোটাল হচ্ছে ডেল্টা প্লাস ভেরিয়েন্টকে আইডেন্টিফাই করেছি 40টা কেসে। আমার সমস্যাটা ওখানে যে আমরা এত কম ডেল্টা প্লাসকে আমরা আইডেন্টিফাই করেছি যে এটা যদি আমরা না বাড়াতে পারি, আমরা জেনোম সিকোয়েন্সিং যদি না বাড়াতে পারি, তাহলে লার্জার বডি অফ কেসে যারা ডেল্টা প্লাস পজিটিভ আছে ভারতবর্ষের মধ্যে, তাদের মধ্যে কি মরবিডিটি প্যাটার্নস হচ্ছে কোভিড রিলেটেড, সেটা আমরা কিন্তু সামগ্রিকভাবে বুঝতে পারবো না। গ্যাপটা হচ্ছে ওখানে, মানে থিওরিটিক্যাল কনস্ট্রাক্টের নয়। এখনো আমরা যদি হচ্ছে এপ্রিল মাসে আইডেন্টিফাই ডেল্টা প্লাস, আর আমরা জুন মাসের শেষে এখনো যদি কথা বলি 40টা কেসের উপর নির্ভর করে যে এটা হতে পারে, আরো গবেষণা করতে হবে, আমার মনে হয় যে আমরা অলরেডি টাইম লুজ করে ফেলেছি। কোভিড এগিয়ে গেছে, আমরা পেছনে দৌড়চ্ছি। আমার প্রাইমারি কনস্ট্রাক্টটা ওখানে। আমি আসবো এই প্রসঙ্গে, আমি ডক্টর খান এবং ডক্টর সেনের কাছে আসবো, কিন্তু আমি সিধুর কাছে তার আগে যাব। সিধু, একজন সচেতন নাগরিক হিসেবে এবং একজন চিকিৎসক হিসেবে কি মনে হয় যে আমরা দ্বিতীয় ঢেউয়ের সময় আমরা যে ভুলটা করেছিলাম, দ্বিতীয় ঢেউটাকে আমরা আন্দাজি করতে পারিনি? না রাষ্ট্র পেরেছে, না গভর্নমেন্ট পেরেছে, না আমরা সাধারণ মানুষ পেরেছি। সব মিলিয়ে না আমাদের একটা কালেকটিভ একটা গাফিলতি কোথাও হয়ে গিয়েছিল। ডেফিনেটলি রাষ্ট্রকে, সরকারকে বেশি দায় নিতে হবে, তার পাশাপাশি আমরা খুব হালকাভাবে নিয়েছিলাম। বিশেষ করে প্রথম ঢেউয়ের ধাক্কাটা, সেটা মোটের ওপর কেটে যাওয়ার পর আমাদের মনে হয়েছিল এটা কিছুই নয়। আজকে দাঁড়িয়ে আমরা কি শিক্ষা নিয়েছি, কি মনে হয়? প্রথম কথা বলি, আমি যাই বলছি সেটা কোনোভাবেই চিকিৎসক হিসাবে বলছি না, কারণ সেই যোগ্যতা আমার নেই। আমি যেটা বলতে চাই যে দ্বিতীয় ঢেউ আমাদেরকে অতর্কিতে ধরে নিয়েছিল, সেটা আমাদের প্রশাসনের সমস্যা বা আমাদের এক্সপার্ট টিমের সমস্যা কিংবা আমাদের সমস্যা। কিন্তু তৃতীয় ঢেউ সম্বন্ধে আজকে আলোচনা হচ্ছে, যেটা সেপ্টেম্বর অক্টোবরে হিট করবে। ডক্টর হালিম একদম ঠিক বলেছেন যে 40টা স্যাম্পলের কথা, সেটা ডেফিনেটলি বেড়ে এতদিন 4000 হয়ে গেছে কিংবা 20,000 হয়ে গেছে। তাই তৃতীয় ঢেউ আমরা যতটা এখনও রিল্যাক্সড আছি, তার চেয়েও হয়তো বেশি ভয়ানক হতে চলেছে। আমি পড়াশোনা করে দুটো জিনিস জানতে পেরেছি। এক নম্বর হচ্ছে ডেল্টা প্লাস, এক নম্বর হচ্ছে তার ট্রান্সমিশন ক্যাপাসিটি প্রথম ঢেউ বা দ্বিতীয় ঢেউয়ের চেয়ে অনেক গুণ বেশি। 2 নম্বর, ইট ক্যান ডেট্রিমেন্টালি এফেক্ট দ্য ভাইরাল এপিডেমিওলজি, মানে অসুখগুলো কিভাবে ধরা পড়বে, তার কি ধরনের সিমটমস হবে, কি ওষুধে তার প্রশমন হতে পারে, সেটা কিন্তু এখনও আমরা জানি না। সেটা কিন্তু আবার অতর্কিত একটা আক্রমণ হবে। আমার মনে হয় এখান থেকে বাঁচার উপায় একটা ম্যাসিভ ভ্যাকসিনেশন, এবং বিশেষ করে 18 থেকে 45-এর মধ্যে একটা মেজর ভ্যাকসিনেশন। আমি পড়াশোনা করে এটুকুও বুঝতে পেরেছি 18 থেকে 45 এই এজ গ্রুপটাকে 3টে গ্রুপে ভাগ করা যায়। 1 নম্বর যাদের অলরেডি একবার কোভিড আক্রমণ হয়ে গেছে, 2 নম্বর যাদের এখনো হয়নি, 3 নম্বর যারা সুপার স্প্রেডার, মানে যারা দোকানে শপিং মলে কাজ করেন বা দ্য ডেলিভারি বয়েজ বা যারা দোকান বাজারে দোকানদারি করেন। সেই রকম 18 থেকে 45 এই সংখ্যাটা যারা রেগুলারলি বিভিন্ন মানুষের সংস্পর্শে আসছেন, রোজ অন্তত 100 জন বা 1000 জন মানুষের সংস্পর্শে আসছেন, সেটা হচ্ছে গ্রুপ সি। সো এই গ্রুপ সিটাকে আগে আইডেন্টিফাই করে 18 to 45 এই গ্রুপ সিটাকে হাই সুপার স্প্রেডার যারা হতে পারে তাদেরকে আগে ভ্যাকসিনেট করা উচিত। তারপরে গ্রুপ বি, মানে যাদের এখনও কোভিড হয়নি, তারপরে গ্রুপ এ 18 to 45-এর মধ্যে যাদের কোভিড হয়ে গেছে। এই রকম একটা পদ্ধতি যদি ডিজাইন করা যায় এবং আমরা যদি সেইটা জুলাই আর অগস্ট এই 2 মাস আমাদের হাতে আছে, এই 2 মাসের মধ্যে যদি আমরা করে ফেলতে পারি, আমরা কিন্তু থার্ড ওয়েভকে অনেকটাই আটকাতে পারবো। আমি এই প্রসঙ্গে আলোচনায় ফিরবো এবং এই প্রসঙ্গে আলোচনার পাশাপাশি আমরা নজর রাখবো যে সরকারের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা, কি ধরনের প্রস্তুতি নেওয়ার
বিষয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে। ছোট্ট একটা বিরতি তার আগে নিচ্ছি, দেখতে থাকুন আপনার রায়। ফিরে এলাম বিরতির পরে। তৃতীয় ঢেউয়ের আশঙ্কার কথা মাথায় রেখে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পর্যালোচনা করেন পরিস্থিতি এবং কি কি প্রস্তুতি নেওয়া যায় সেই সম্পর্কে আজকে বৈঠক হয়। আর এই বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে আরও একবার কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। They didn't allow people to take precaution before second wave. 6 months, 8 months, what they have done? Nothing. Because of them, they are responsible for this second wave. And for second wave also, they have not given vaccine to the state in a proper manner. Distribution system was totally, absolutely wrong. There are some BJP state, they gave good vaccine. The party office is distributing some vaccines in Gujarat, but the others are not. BJP is a big disease for everybody. ডক্টর ইন্দ্রনীল খানের কাছে যাব। ডক্টর খান, দর্থহীন ভাষায় আপনাদের নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিযোগগুলো অত্যন্ত সিরিয়াস যে করোনার মতো পরিস্থিতিতেও বিমাতৃসুলভ আচরণ হয়েছে। না, উনি তো দেখুন, উনি নিজেকে প্রশাসক কম, আর ওনার একজন রাজনীতিবিদ হিসাবে নিজেকে মনে করেন এবং তখনও উনি একজন দলের নেত্রী হিসাবে কিন্তু একটা প্রেস কনফারেন্স করছে চিফ মিনিস্টারের অফিস থেকে বসে। সেটা খুবই দুঃখজনক, কারণ আজকে যে সময় রাজ্য সরকার কেন্দ্র সরকার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার কথা, সাধারণ মানুষের স্বার্থে ভ্যাকসিনেশন করার কথা, সেখানে শুধু একটার পর একটা কন্টিনিউয়াস একটা পলিটিক্যাল এজেন্ডা যদি কেউ চালিয়ে যায়, একটি রাজ্য সরকারের ইলেক্টেড মুখ্যমন্ত্রী, তিনি তো মনে করতে হবে তাকে, ইনি মুখ্যমন্ত্রী 10 কোটি মানুষের। তিনি প্রমিস করেছিলেন ইলেকশনের আগে 10 কোটি মানুষকেই নাকি তিনি বিনামূল্যে ভ্যাকসিন দেবে, কিন্তু ইলেকশনে জিতার পর থেকে তারপর তিনি ইউটার্ন নিয়ে নিলেন সঙ্গে সঙ্গে এবং সঙ্গে সঙ্গে কেন্দ্রের হাতে বললেন না আমরা পারবো না, কেন্দ্রকেই করতে হবে। তো অর্থাৎ তিনি একটা বলেন এবং অ্যাকচুয়ালি কি হয় এবং মানুষ দেখতেই পাচ্ছে যে অ্যাকচুয়ালি ভ্যাকসিনেশন পুরো বিনামূল্যে দিচ্ছে কেন্দ্র সরকার এবং তারপরে যে দিচ্ছে না তিনি তো এরকমই করবেন, যার জন্য আজকে পশ্চিমবঙ্গ এত পিছিয়ে আছে ভ্যাকসিনেশনে। দ্বিতীয় ঢেউয়ের জন্য সরাসরি আপনাদের দিকে আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অভিযোগটা কিন্তু কেন্দ্রের বিরুদ্ধে। তাহলে কেন ডক্টর খান, যে প্রসঙ্গগুলো উঠেছে প্লিজ আমাকে প্রশ্নটা করতে দিন। ডক্টর খান, কারণ উনি 25 লক্ষ ভ্যাকসিন কিনে আবার সেটা রিটার্ন দিয়ে দিল, তাহলে সেই 25 লক্ষটা ভ্যাকসিন কেন উনি সাধারণ মানুষকে দিলেন না? ডক্টর খান, প্রশ্নটা আমাকে করতে দিন। ডক্টর খান, দ্বিতীয় ঢেউয়ের ক্ষেত্রে না, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? ডক্টর খান, আমাকে প্রশ্নটা প্লিজ করতে দিন। দ্বিতীয় ঢেউয়ের ক্ষেত্রে যে একটা বড় সড়ক খামতি থেকে গিয়েছিল, এই সমস্ত রাজনীতি বাইরে রেখে সাধারণ মানুষ হিসেবে এই প্রশ্নটা যখন তোলা হয়, সেটাও কি অস্বীকার করতে পারেন যে প্রসঙ্গগুলো উঠছে সত্যি তো 8 দফা নির্বাচন হয়েছে, চিকিৎসকদের বারংবার সতর্কবার্তা সত্ত্বেও সত্যি তো তাবর নেতারা প্রচার করেছেন লক্ষ লক্ষ মানুষকে নিয়ে, যেখানে কোভিড বিধির নামগন্ধ ছিল না। সেই চেস থাম্পিং হয়েছে যে করোনা অতীত। যখন ইলেকশন কেন্দ্রীয় কমিশন এই যে স্বাস্থ্যমন্ত্রী মার্চে বলেছিলেন করোনা অতীত, আমরা করোনা জয় করে ফেলেছি। ফেলিয়ার নয় নিশ্চয়ই, কারণ ফার্স্ট ওয়েভে যেভাবে ভারতবর্ষ রুখে দাঁড়িয়েছিল এবং সঙ্গে সঙ্গে সেকেন্ড ওয়েভটাও যখন হয়েছে, তারপরেও কিন্তু ভারত রেকর্ড স্পিডে কিন্তু আজকে সেটাকে আমরা কন্ট্রোলে নিয়ে এসেছি। যেখানে দৈনিক 4 লক্ষ সংক্রমণ হচ্ছিল, 1 মাসের মধ্যে সেটাকে আজকে কিন্তু 50,000-এর নিচে আমরা নামাতে পেরেছি। সেটা নিশ্চয়ই আমরা সেইভাবে করে আমাদের সমস্ত রাজ্য মিলে ফাইট করেছে, আমি তো বলছি। কিন্তু তার সাথে সাথে কিছু কিছু রাজ্য যদি শুধু রাজনীতি করে যায়, সেখানে কিন্তু ভারতবর্ষের যে রেকর্ড স্পিড বলছেন ডক্টর খান, আপনি কি বুঝতে পারছেন যে শুধুমাত্র এক মাসে, প্লিজ একটু শুনুন, শুধুমাত্র এটা কেন্দ্র রাজ্য এই সমস্ত কিছু ভুলে যান, বিজেপি তৃণমূল সিপিএম সব ভুলে যান। শুধু একটু ভাবুন, আপনারা পলিটিশিয়ান না, একটু ভাবুন যখন এই রেকর্ড, এই যে কথার মধ্যে খুব অনায়াসে চলে আসছে না, রেকর্ড স্পিডে গ্রাফ নেমেছে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, ওই যে শুধুমাত্র মে মাসে 1,20,000 মানুষের মৃত্যু হয়েছে না, তাদের যে পরিবার পরিজনরা, তাদের কান এবং হৃদয়ে কিভাবে বিঁধছে আপনি ভাবতে পারবেন না ডক্টর খান। সমস্ত পলিটিশিয়ানের কিন্তু এটা মাথায় রাখতে হবে। 1,20,000 মানুষকে আমরা হারিয়েছি, তাদের পরিবার এফেক্টেড হয়েছে এবং তার সাথে অনেকে আরো বেশি মানুষ আক্রান্ত হয়েছে, তাদের কথা ভাবতে হবে। কারণ অনেকে হয়েছে যারা হয়তো প্রাণে বেঁচেছেন, কিন্তু তাদের হাসপাতালে আপনারা দেখেছেন, এখানে দুদিন আগেই দেখেছি কলকাতায় 10 লক্ষের বেশি ভ্যাকসিনেশন, 10 লক্ষ টাকার বেশি বিল হয়ে যাচ্ছে। তো নিশ্চয়ই
সেই জন্য তো দায়িত্ব হিসাবেই তো কেন্দ্র সরকার আজকে ইউনিভার্সাল ভ্যাকসিনেশন ফর অল সমস্ত ভারতবাসীর জন্য, সমস্ত 18 ঊর্ধ্ব ভারতবাসীর জন্য বিনামূল্যে ভ্যাকসিনেশন আজকে কিন্তু রেকর্ড স্পিডে করতে বলছেন, এবং সেটাই তো আমাদের সবথেকে বড় আমাদেরকে করতে হবে। যখন একসময় আমাদের পিপিই ছিল না, সেখানে আজকে ভারতবর্ষ রেকর্ড স্পিডে পিপিই করছে, এবং আজকে ভ্যাকসিনেশন এখন আপনি শুনুন, ঢাক না কে কি পিটাচ্ছে সেটা যারা পিটাচ্ছে তাদের জন্য, যারা আজকে নবান্ন বসে পিটাচ্ছে তাদেরকে আপনারা বলুন, কিন্তু এখন উচিত কিন্তু যেটা হলো ভ্যাকসিনেশন, এবং সেই ভ্যাকসিনেশন রেকর্ড স্পিডে করতে হবে, এবং সেটা ঢাক পিটানোর বিষয় না, সেটা আমাদের দায়িত্ব। আমার আপনার এবং এখানে স্টুডিওতে যারা রয়েছেন এবং প্রত্যেক সাধারণ মানুষকে আমাদেরকে ভ্যাকসিনেশনে সর্বাধিক স্পিডে আমাদের এগোতে হবে, মানুষকে ভ্যাকসিন সচেতনতা বৃদ্ধি করাতে হবে। সেখানে মিডিয়ার রোল আছে, সেখানে প্রত্যেকটা সরকার, রাজ্য সরকার, কেন্দ্র সরকার, প্রত্যেকের রোল আছে, এবং আজকে আমাদের রেকর্ড স্পিডে অবশ্যই ভ্যাকসিনেশন করতে হবে, নইলে ডেল্টা প্লাস দুদিন বাদে আরো নতুন কোনো ভেরিয়েন্ট আসবে, এবং সেটাকে আমাদের রুখে দাঁড়াতে আমাদেরকে করতে হবে। আপনাকে এটা বুঝতে হবে যে আজকে ভ্যাকসিনেশনে আমি খুব আপনি তো পুরো কথাটা শুনলেনই না, আপনি আমার কথাটা শুনলেনই না, আমি কি বললাম এবং আপনি কি বলছেন সেটা একবার আপনি ভাবুন। এখানে পরিষ্কার বললাম, যখন আজকে মানুষকে আমরা হারিয়েছি, এখানে সাধারণ মানুষকে আমরা হারাচ্ছি একটা কোভিড, একটি করোনা ভাইরাসের জন্য। ডক্টর খান, আমি খুব কম বুদ্ধির, কম মেধার সাধারণ একজন মানুষ, আমার খুব সহজ প্রশ্ন, আমার গুলিয়ে যাচ্ছে সব কিছু। যখন দ্বিতীয় ঢেউয়ে 1 মাসে 1 লাখের উপর মানুষ মারা যান, তখন সেটা হচ্ছে কালেকটিভ রেসপন্সিবিলিটি, আর যখন কোভিড গ্রাফ নিম্নমুখী হয় তখন সেটা প্রধানমন্ত্রীর এবং কেন্দ্রের বিজেপি সরকারের কৃতিত্ব। তখনও সেটা কালেকটিভ অ্যাচিভমেন্ট। আমি তো একটু আগে বললাম, আপনি তো কথাটা শুনলেনই না, আপনি তো প্রশ্ন করার আগে নিজেই আমাকে থামিয়ে দিলেন। আমি কি বললাম, প্রত্যেকেই রাজ্য এবং কেন্দ্র আজকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার কথা, যেমন আজকে ভ্যাকসিনেশনকে বৃদ্ধি করার কথা, তেমনি আজকে কাঁধে কাঁধ মিলিয়ে কেন্দ্র রাজ্য একসাথে মিলিয়ে কিন্তু কোভিড গ্রাফ যখন ঊর্ধ্বমুখী হয় তখন সেটাকে কন্ট্রোল করা, তখন সাধারণ মানুষের জন্য অক্সিজেন এগিয়ে দেওয়া, সাধারণ মানুষের জন্য আজকে ভ্যাকসিনেশন বাড়ানো, সাধারণ মানুষের জন্য লক্ষ লক্ষ রেমডেসিভির ভায়াল সেগুলো সঠিকভাবে, এখানে কোথাও কোথাও যদি স্ক্যাম হয়ে থাকে আমাদের রাজ্যে আমরা দেখেছি, সেই একটা টসিলিজুমাব নিয়েও পর্যন্ত আজকে স্ক্যাম করেছে রাজ্য সরকারের একজন টিএমসির একজন নেতা, ডাক্তার নেতা, তিনি পর্যন্ত জড়িত আছেন। তো সেই সব জায়গায় আমাদের তো রুখতে হবে। আজকে মানুষের জন্য লড়াই, কোনো একটি রাজনীতির জন্য লড়াই নয়। আসবো ডক্টর খান। ডক্টর সেন, আপনারা রাজনীতি করছেন তাহলে? প্রায় 9.5 মিনিট মিথ্যা অপপ্রলাপ শুনেও সৌজন্য দেখিয়ে চুপ করে বলতে দিলাম। আশা করি এটা ডক্টর ইন্দ্রনীল খানের জন্য একটা উচিত শিক্ষা, যে অন্যরা যখন বলে মাঝখানে কথা বলতে নেই, নাম্বার 1। নাম্বার 2, করোনা ওয়েভ 1 যদি আমরা নমস্তে ট্রাম্প করার জন্যে এবং মধ্যপ্রদেশে সরকার করার জন্যে 3 মাস সব কিছু খোলানো রাখতাম, করোনা 1-এ ভারতবর্ষ জর্জরিত হতো না। করোনা ওয়েভ 2 যদি জোর করে আমরা 8 দফা নির্বাচন না করতাম, যদি আমরা জোর করে কুম্ভ মেলা অ্যালাউ না করতাম, যদি লক্ষ লক্ষ বাইরের লোককে এখানে নিয়ে এসে বাংলাকে করোনাময় না করতাম, যদি ডেলি প্যাসেঞ্জারের মতো অন্য রাজ্যের লোকেরা এসে এখানে করোনা না ছড়াতাম, তাহলে করোনার ওয়েভ 2-তে আমরা অনেক ভালো থাকতাম। আমরা কি দেখলাম, ন্যাশনাল হেলথ মিশন আজ থেকে 4 দিন আগে একটা স্ট্যাটিস্টিক্স দিয়ে বলছে, ন্যাশনাল হেলথ মিশন মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্গানাইজেশন নয়, যে সারা দেশের মধ্যে কোভিড ভ্যাকসিনেশন রেট কোন রাজ্যে সব থেকে বেশি? ওয়েস্ট বেঙ্গল। কত পার্সেন্ট? 89%। সারা দেশের মধ্যে কোভিড ভ্যাকসিন ওয়েস্টেজ সব থেকে কম কোন রাজ্যে? পশ্চিমবঙ্গে। তা সত্ত্বেও আপনি যদি অ্যালটমেন্ট দেখেন, একটা এনডিএ পরিচালিত রাজ্য, নেমলি উত্তরপ্রদেশ, নেমলি বিহার, নেমলি গুজরাট, নেমলি মধ্যপ্রদেশ, তারা তাদের অ্যালটমেন্টের সিগনিফিক্যান্ট পোর্শন ইউটিলাইজই করতে পারছে না। ওয়ারেস বেঙ্গলে অ্যালটেড ভ্যাকসিনের ইউটিলাইজেশন ম্যাক্সিমাম, বেঙ্গলে ভ্যাকসিনেশন রেট ম্যাক্সিমাম, তা সত্ত্বেও বেঙ্গলের অ্যালটমেন্ট বাড়বে না, বেঙ্গলে পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন আসবে না। আজকে ঢাক পিটিয়ে কৃতিত্ব নিচ্ছে যে সব মানুষকে আমি টিকা দেবো, তাহলে ভারত সরকার ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেল 21-কে ভায়োলেট করে কেন সেই সময় হাত তুলে নিয়ে বলেছিল যে 45 বছরের নিচে মানুষের দায়িত্ব আমরা নিতে পারবো না? মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে এসে ফেব্রুয়ারি মাসে প্রথম চিঠি দিয়েছিলেন
এবং মমতা বন্দ্যোপাধ্যায় গ্যাটের পয়সা দিয়ে ভ্যাকসিন কেনার জন্য নিজের টাকা দিয়েছিলেন। আজকে সেই সময় নরেন্দ্র মোদী হাত তুলে দিয়ে বলেছিলেন ৪৫ বছরের নিচের ভারতীয়দের ভ্যাকসিনেশন দেওয়ার দায়িত্ব আমি নেব না। আজকে তিনি রাজধর্ম করতে শেখেননি, তিনি ইন্টারন্যাশনাল লিডার হওয়ার চেষ্টা করছেন। এই কারণে নিজের দেশের মানুষকে এই যখন চেপে রাখতে পারলো না, বেরিয়ে পড়লো বেড়াল থেকে বেড়ালটা আসল ক্যারেক্টারটা বেরিয়ে পড়লো। সহনশীলতা কোন জায়গায় আপনি বলে যাবেন টিভি স্ক্রিনে, সেখানে সবথেকে বড় কথা দেখুন, বাংলার মানুষের কাছে পর্যন্ত হয়ে সহনশীলতা তলানিতে টেকে গেছে। মিনিমাম ধৈর্যটা নেই যে কথাটা শুনি। আমি তাকে শিক্ষা দিতে চাইলাম, তাকে বলতে দিলাম। আজকে অবস্থা যেমন বাস্তব ক্যারেক্টারটা ধরা পড়ে গেল, তাদের সহনশীলতা তলানিতে টেকে গেছে। সত্যি কথা বললে গায়ে ফসকা পড়ে যায়। বাংলার মানুষ তাদেরকে প্রতারিত করার পর তাদের এই নতুন বার্তা দেখুন মিডিয়ার মধ্যে, সমস্ত দর্শক দেখুন সহনশীলতা। একজন চিকিৎসক, একজন বিজেপি নেতা অন্য দলের নেতার কথা বলার সহনশীলতা অবশ্যই আমরা দেখুন কি করুন পরিণতি। এরা নাকি আবার বাংলা দখলের চেষ্টা করছিল, আবার এরা নাকি এদের নেতা নাকি ভারতবর্ষের মানুষকে করোনা থেকে হারাবে। এরা তো করোনার থেকেও ভয়ঙ্কর। থার্ড ওয়েভের আগে যদি বিজেপিকে আমরা ভারতবর্ষ থেকে তাড়াতে পারি, তাহলে মনে হয় করোনা থার্ড ওয়েভ ভারতবর্ষে আসবে। সহনশীলতাটা কোন জায়গায় দেখুন, সবাই দেখেছেন 9.5 মিনিট যখন উনি বলেছেন আমি 1 মিনিটের জন্য ইন্টারাপ্ট করি। আজকে দেখুন উনি গড়গড় করে বলেই চলেছেন, গড়গড় করে বলেই চলেছেন। বাংলার মানুষ জবাব দিয়েছেন, ওনাকেও জবাব দিয়েছেন, ওনার দলকেও জবাব দিয়েছেন। ডক্টর সেন আসবো, ডক্টর খান আসবো, আমি ডক্টর হালিমের কাছে এখানেই যাবো। ডক্টর হালিম, ডক্টর, এটা খুব আনফর্চুনেট যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, যেটা আমাদের গণতন্ত্রের ভিত্তি, কোভিডের মতো একটা অতিমারী পরিস্থিতিতে আমরা সেই যুক্তরাষ্ট্রীয় কাঠামোর প্রতি সাযুজ্য রেখে কাঁধে কাঁধ মিলিয়ে এই ক্রাইসিসটাকে ডিল করার ছবি দেখতে পাচ্ছি না। আমরা পারস্পরিক চাপানুতর দেখছি, এমনকি যেখানে ডাবল ইঞ্জিন সরকার বিজেপির দাবি মতো, সেখানেও আমরা দেখছি নদীতে লাশ ভাসছে। আবারও বলছি, তৃতীয় ঢেউয়ের আশঙ্কা, ভ্রুকুটিটা সেটা একদম আমাদের দরজার কাছাকাছি চলে এসেছে। আমরা সাধারণ নাগরিক কি এক্সপেক্ট করতে পারি রাষ্ট্রের কাছ থেকে, কি এক্সপেক্ট করতে পারি রাজ্য এবং কেন্দ্রের কাছ থেকে? দুটো জিনিস মৌপিয়া, তুমি সঠিকভাবে বলেছো যে আমাদের ভারতবর্ষের মধ্যে যখন আমরা স্বাধীনতা লাভ করেছিলাম, যারা আমাদের সংবিধান রচনা করেছিলেন তারা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর প্রতি একটা সৌজন্যতা বোধ থাকবে রাজনৈতিক দলে, এটা আশা করে হচ্ছে সংবিধানের ভিত্তিটা তৈরি করেছিল। বর্তমান কোভিড পরিস্থিতি এবং কোভিড বাদ দিয়ে অন্যান্য পরিস্থিতি যদি দেখি, তাহলে কেন্দ্র এবং রাজ্য বিভিন্ন জায়গা হচ্ছে সমন্বয় রেখে কাজ করছে না। রাজনৈতিক যারা নেতা নেত্রী আছে তারা কিন্তু এই সাংবিধানিক দায়িত্বটাকে পালন করতে গিয়ে একেবারে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এবং কোভিড সংকটের সম্মুখীন হয়ে যখন ভারতবর্ষের মানুষ লড়ছে, পশ্চিমবাংলার মানুষ লড়ছে, যখন এই সমন্বয়ে এই যুক্ত পরিকাঠামো যদি না ব্যবহার করতে পারে, তার ক্ষতি হচ্ছে সাধারণ মানুষকে বইতে হয় এবং তারা মৃত্যুবরণ করে হচ্ছে এই ক্ষতিটা বইছে। দ্বিতীয় কথাটা বলবো, তোমার চ্যানেলে একাধিক হচ্ছে মিথ্যে কথা বলা হয়েছে, সবটা কিন্তু আমি এখানে ক্লারিফিকেশন দিতে বসবো না। আর তোমার চ্যানেলের হচ্ছে লোকজনকে আমি অনুরোধ করব, ভ্যাকসিনেশন স্ট্যাটাস কি আছে, হাতের নাগালে সবার আছে, স্মার্টফোন আছে, ওটা হচ্ছে সব ডেটাগুলো অ্যাভেলেবেল আছে, ওটা খুলে বের করে নিলে চলে আসবে। আমি শুধু ভ্যাকসিনেশন নিয়ে একটা কথা বলবো, যে আমাদের এই মুহূর্তে ভারতবর্ষে এই যে সবাইকে টিকাকরণ বিনামূল্যে দেওয়া হয়েছে, এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে মিথ্যে কথা। রাজ্য সরকারও 25% ভ্যাকসিন বিক্রি করার জন্য সহমত পোষণ করেছে, কেন্দ্র সরকারও 25% ভ্যাকসিনকে বিক্রি করার জন্য সম্মতি দিয়েছে। এবং এই সম্মতি দিয়ে কি করে হচ্ছে রাজ্য এবং কেন্দ্র সরকার বলছে যে হচ্ছে বিনা পয়সায় হচ্ছে টিকাকরণ করা হচ্ছে, আমি বুঝে উঠতে পারছি না। মানে এই মৌলিক হচ্ছে মিথ্যে কথা, এই মৌলিক প্রতারণা। কোভিড-19 এই রাজনৈতিক দলের হচ্ছে অভ্যন্তরীণ যে চালাকি আছে, এই কঠিন পরিস্থিতির মধ্যে তাদের পরিচয় হচ্ছে সামনে নিয়ে আসছে। দ্বিতীয় কথা যেটা আমি বলতে চাই সেটা হলো, 18-র ঊর্ধ্বে আমাদের জনসংখ্যা হচ্ছে 104 কোটি, দুটো যদি ডোজ পায় তাহলে 208 কোটি ডোজ লাগবে। এই মুহূর্তে আমরা মাত্র হচ্ছে 34টি ডোজ দিয়েছি, ফলে আমরা এখনো 15% হচ্ছে টিকাকরণ, যে জনসংখ্যা হচ্ছে 18-র ঊর্ধ্বে, আমি টোটাল জনসংখ্যা বলছি না, যেটা হচ্ছে সরকার কেন্দ্র রাজ্য উভয় মিলে হচ্ছে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, তার 15% টাচ করতে পারেনি মানে ডোজ হিসেবে।
সেখানে দাঁড়িয়ে আমরা তৃতীয় ঢেউতে প্রবেশ করতে চলেছি, তার মধ্যে এই রাজনৈতিক তরজাটাকে বাদ দিয়ে কোভিড-19 মোকাবিলা করার কাজে যদি আমরা নেমে পড়ি, সংবিধানে যে পরিকাঠামো আছে তার প্রতি সৌজন্যবোধ রেখে মানুষ যে কষ্টের মধ্যে আছে তাদের পাশে দাঁড়ানোর যে কাজটা যদি রাজনৈতিক দায়িত্ব হিসেবে যদি গ্রহণ করে, তাহলে আমার মনে হয় কিছুটা আমরা কিন্তু স্বস্তি পাবো। এবং আমাকে একটা জিনিস তো প্রতিবাদ করতেই হয় তোমার চ্যানেলে, যেই কথাটা হচ্ছে ডক্টর ইন্দ্রনীল খান বলেছেন যে বিজেপি শাসিত রাজ্য হচ্ছে কোভিডের হচ্ছে দ্রুত হচ্ছে এই যে পরিসংখ্যান কমিয়ে দিল, তার সঙ্গে আমি সম্পূর্ণ দ্বিমত পোষণ করছি। এটা হচ্ছে আমাদের অতিমারির হচ্ছে ন্যাচারাল প্রোগ্রেশন, এই যে কমছে সে নিজের প্রাকৃতিক হচ্ছে গতির ফলে হচ্ছে সেটা কমছে। এখানে সরকারের কি রাজ্য কি কেন্দ্র কোনো ভূমিকা নেই। আমরা পেছনে দৌড়চ্ছি, যখন কোভিড বাড়ছিল, যখন কোভিড কমছে তখনও আমরা পেছনে দৌড়চ্ছি, আবার তৃতীয় ওয়েভ যখন শুরু হবে আমরা পেছনে দৌড়বো। এখানে হচ্ছে কোনো সরকারি কোনো ব্যবস্থাপনার হচ্ছে কোনো কৃতিত্ব নেই। তো আমি এখানে আবারও ফিরে আসি, যেহেতু ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের এই ভয়াবহতা সেটা নিয়ে এই মুহূর্তে ভাবনা চিন্তা চলছে। আমি ডক্টর চক্রবর্তীর কাছে এখানে আমার প্রশ্ন, যে ডক্টর চক্রবর্তী, এই ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের নিয়ে যে এত চর্চা চলছে, যে প্রোটোকল আমরা দেখছি, আমরা তো দেখতে পাচ্ছি যে আমরা খুব সাধারণ লেম্যান হিসেবে যেটা দেখছি যে অনেক ক্ষেত্রে প্রোটোকলও বদলাচ্ছে। আমরা যে সময় হাইড্রক্সিক্লোরোকুইনের কথা শুনেছিলাম, পরবর্তীকালে হাইড্রক্সিক্লোরোকুইন সেটা থাকলো না তালিকায়। আমরা রেমডেসিভির থেকে শুরু করে একাধিক ওষুধ, সেগুলোকেও পরবর্তীকালে দেখলাম যে সেগুলোর কার্যকারিতা নিয়েও নানা রকম প্রশ্ন উঠলো। ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের ক্ষেত্রে তার মেডিকেল অপশনের ক্ষেত্রে আমাদের সামনে কিছু থাকছে? যেটা আপনি বললেন যে প্রথম থেকে ধরুন হাইড্রক্সিক্লোরোকুইন, অ্যাজিথ্রোমাইসিন এইগুলো ইউজ করা হচ্ছিল, এবার সেগুলো চেঞ্জ হলো, রেমডেসিভির এলো, আইভারমেকটিন এলো, আইভারমেকটিন এলো, এবার মোস্টলি এগুলো সবই বাদ দিয়ে দেওয়া হয়েছে। এটা বেসিক্যালি একটা প্যান্ডেমিকে ঠিক এইভাবেই হয়, যখন আমরা একটা নতুন ভাইরাসের সঙ্গে ডিল করি, যখন আমাদের খুব একটা এর ব্যাপারে এক্সপিরিয়েন্স থাকে না, তখন এইভাবেই ডিফারেন্ট ওষুধকে হচ্ছে আমরা ইউটিলাইজ করে দেখি যে কোনটা কাজে দিচ্ছে। তো সেটাই এভাবে করা হয়েছিল। কিন্তু একটা জিনিস যেটা আপনি প্রথম ওয়েভ থেকে দেখে আসছেন, সেটা হয়তো থার্ড ওয়েভেও দেখবেন, একটা জিনিস কমন সবসময় থাকছে, সেটা হচ্ছে মাস্ক। এই মাস্কটাই হচ্ছে আপনাকে বাঁচাবে। আপনি ভ্যাকসিন নিন, যতই নিন, আপনাকে মাস্কটা কন্টিনিউ ইউজ করতে হবে। এই ব্যাপারে কিন্তু কেউ খুব একটা বলে না, এবং আপনি রাস্তায় দেখতে পাবেন লোকেরা এখন মাস্ক খুলে ঘুরে বেড়াচ্ছে, এবং ঠিক এই কারণেই থার্ড ওয়েভটা আসবে। এবং আমরা যদি রাজনীতির সাইডটা যদি বাদ দিই, কেন্দ্র সরকার ভার্সেস যদি আমরা স্টেট গভর্নমেন্ট ধরি, এইটা কিন্তু বেসিক্যালি যুদ্ধটা হচ্ছে না, যুদ্ধটা হচ্ছে মানুষ ভার্সেস ভাইরাস। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। এবং আপনি যে কোয়েশ্চেনটা করলেন যে এর পরে মেডিকেল ওয়াইজ কী হবে, ডেফিনেটলি রেমডেসিভিরটা কন্টিনিউ হবে, এবং বাকি যে অন্য ওষুধ, যে টসিলিজুম্যাব বা ব্যারিসিটিনিব বা স্টেরয়েড, সেইগুলো যেরকম দরকার সেগুলো আমরা সেমভাবে ইউটিলাইজ করব। সেটার জন্য আমাদের যেটা ভাবাচ্ছে, খুব শঙ্কিত করছে, একটা ভ্যারিয়েন্টের, আমরা তো সত্যিই ভ্যারিয়েন্ট এই সমস্ত শব্দগুলোর সঙ্গেও আমরা কখনো পরিচিত ছিলাম না। আপনারা চিকিৎসকরা, বিশেষজ্ঞরা নিশ্চয়ই ছিলেন, আমরা সাধারণ মানুষ ছিলাম না। এই যে ডেল্টা শুনলাম, এবং ডেল্টার কি ভয়াবহতা, আমাদের হাড় কাঁপিয়ে দিল এই ডেল্টা ভ্যারিয়েন্ট। বা ডেল্টা প্লাস শুনছি, এরপর কি যেভাবে এই ভাইরাসটা ক্রমাগত নিজেকে পরিবর্তন করে যাচ্ছে, সত্যি কি সুরঙ্গের শেষে আলোকরেখাটা দেখা যাচ্ছে? না, এই মুহূর্তে হয়তো দেখা যাচ্ছে না, বাট ডেফিনেটলি দেখা যাবে যদি আমরা আমাদের যে ভ্যাকসিনেশন ক্যাম্পেইন যেটা চলছে সেটাতে আমরা সবাই পার্টিসিপেট করি, এবং এই মাস্ক পরা এইটা যেন কন্টিনিউ হয়। এই যে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট এখন এলো, কদিন পরে হয়তো দেখবেন ডেল্টা ডাবল প্লাস চলে এসছে, বা অন্য একটা থিটা ভ্যারিয়েন্ট চলে এসছে। কিন্তু যেটা হয়, যে কোনো প্যান্ডেমিক হচ্ছে শেষ হয় একভাবে, যে কোনো একটা এমন পার্টিকুলার মিউটেশন হবে, সেটা ভাইরাসটাকে মানে ডিসফাংশনাল করে দেবে, ওটা হচ্ছে আর কার্যকারী থাকবে না। এবার আমাদের ওই মিউটেশনের জন্যে ওই টাইম অবধি ওয়েট করতে হবে। ওই টাইম অবধি আমাদের যে যুদ্ধটা আমরা চালাচ্ছি, যে ফাইট করছি, সেটা কন্টিনিউ চালিয়ে যেতে হবে এইভাবেই। আমার এখানে ডক্টর ভৌমিকের কাছে প্রশ্ন। ডক্টর ভৌমিক, এটাও তো ঠিক যে পৃথিবীর কোথাওই অনির্দিষ্টকালের জন্য সমস্ত রকমের ইকোনমিক অ্যাক্টিভিটি থেকে শুরু করে সমস্ত কিছু, স্কুল কলেজ, সব কিছু অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে রাখা যায় না। আমরা নিজেরাও জানি যে সত্যি ঘরে থাকাটা এই মুহূর্তে সবচেয়ে ভালো অপশন, কিন্তু সেটা কতদিন? মানুষের রুটি রুজিতে টান পড়বে, মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছেন, ডিপ্রেসড হয়ে যাচ্ছেন, সব মিলিয়ে গোটা পৃথিবী তো থমকে থাকতে পারে না। সেখানে দাঁড়িয়েই ভ্যাকসিনেশনের উপর জোর দেওয়া হচ্ছে। ভ্যাকসিনেশনের ক্ষেত্রে যে মাস ভ্যাকসিনেশন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, কিন্তু পুরোপুরি
যদি ভ্যাকসিনেশনের পুরোটা কভার করতে হয় সেই লক্ষ্যমাত্রার থেকে আমরা কতটা দূরে রয়েছি? দেখুন, প্রথমেই বলবো যে ভ্যাকসিনেশন যেই হারে চলছে সেটা কিন্তু মানে বেশ ধীরে ধীরেই আমরা এগোচ্ছি। কেন, আমাদের গোল হচ্ছে যে 100 কোটি ভারতীয়দের আমরা নেক্সট ডিসেম্বর মাস অবধি আমরা সবাইকে ভ্যাকসিনেট করে দেবো। আজকে আমাদের কাছে অপশন কি আছে? কোভিশিল্ড, কোভ্যাক্সিন, স্পুটনিকটা জাস্ট আমাদের কাছে এসছে। কেন্দ্রীয় সরকারের কাছে অনেক কটা আবেদনপত্র আছে। আমরা আশা করছি যে জাইকোভ ডি ভ্যাকসিন সেটাকে কেন্দ্রীয় সরকার খুব শিগগিরই কিন্তু অনুমোদন দেবেন। বায়োলজিক্যাল ভ্যাকসিনও কিন্তু আসতে চলেছে। আর এগুলো কিন্তু আমি বলবো থিওরিটিক্যাল কনসেপ্ট না, এগুলো সত্যিকারের কনসেপ্ট, যেগুলো আমরা দেখেছি যে এরা ভ্যাকসিনসগুলো কাজ করছে। এবং জাইকোভ ডি একটি এমন ভ্যাকসিন যেটা ভারতীয় প্রযুক্তি দিয়ে তৈরি এবং ভারতীয় বাচ্চাদের মধ্যে কিন্তু এই বাচ্চাদের মধ্যেও এই ভ্যাকসিনটা যার প্রয়োগ করেছে 800টা বাচ্চার ডেটা কিন্তু ডিসিজিআইয়ের অফিসের কাছে সাবমিটেড হয়েছে। তো আজকে যে আলোচনাটা আমরা করছি, ডেফিনেটলি যে আমাদের হয়তো আমরা মনে করছি যে যেটা ডক্টর চক্রবর্তীও বললেন যে আজকের দিনে দাঁড়িয়ে হয়তো পরিস্থিতি খুব কঠিন, কিন্তু এর থেকে বেরোতে গেলে কি কি করতে হবে? একটা হচ্ছে আমাদের নাম্বার অফ ভ্যাকসিন ম্যানুফ্যাকচারার্স বাড়াতে হবে। এই যে সিরাম ইনস্টিটিউটের কাছে কোভিশিল্ডের ফর্মুলাটা লুকিয়ে আছে, সেই ফর্মুলাটা কিন্তু আজকে অন্য ভ্যাকসিন প্রডিউসারকে দিতে হবে। ডিউরিং আ প্যান্ডেমিক এটা একটা সময় না যে আমরা ভ্যাকসিন দিয়ে কোনো রকম বিজনেস করব। আমাদের দরকার যে প্রত্যেকটা, ইন্ডিয়া হচ্ছে ফার্মেসি ভ্যাকসিন প্রডিউসার অফ দ্য ওয়ার্ল্ড, প্রত্যেকটা কোম্পানি যে ভ্যাকসিন প্রডিউস করতে পারবে তার কাছে কিন্তু এই ফর্মুলাটা দিতে হবে এবং ভ্যাকসিন প্রোডাকশন বাড়াতে হবে। এক্সক্লুসিভিটিটাকে ভাঙতে হবে অফ দ্য কোম্পানিজ, যাদের ভারত বায়োটেকই বলুন বা সিরাম ইনস্টিটিউট বলুন বা ডক্টর রেড্ডিজ ল্যাবরেটরি বলুন। একেবারে আমি খুব সংক্ষেপে সিধুর কাছে আসবো। সিধু, এই জায়গাতে দাঁড়িয়ে আমার তোমার কাছে জিজ্ঞাসা যে সবকিছুর পর তো সাধারণ মানুষ তাদের আচরণ, সেটার উপর সমস্তটা নির্ভর করবে। সেই আচরণ এবং আমাদের পলিসি মেকারদের একটা দায়িত্ব থাকে, কারণ তারা যদি বলেন মাঝপথেই তারা যদি বলেন যে আমরা সাফল্য পেয়ে গেছি, আমরা গোটা দেশকে পথ দেখিয়েছি ইত্যাদি ইত্যাদি, তাহলে কি হয় সেটা আমাদের সেকেন্ড ওয়েভ দেখিয়ে দিয়েছে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আমরা সাধারণ জনগণ, সেটা নিয়ে আমি আমার একটা সাম্প্রতিক গানে দুলাইন, এমনি গান গাইছি না, কথা বলে বলি। তুমি গেয়েও বলতে পারো। গণটা আমরা সকলে থাক, এই পরিস্থিতিতে গান গাওয়ার ইচ্ছে নেই। গণতন্ত্রের গণটা আমরা সকলে জনগণ সাধারণ। গণতন্ত্রের তন্ত্রটা তোমাদের দখলে ভোটে জেতা নেতাগণ। মানে আমরা সাধারণ মানুষ, আমাদেরকে বলা হলো তোমরা এসো, এখন ভোটের প্রচার হবে, তোমরা দলে দলে জড়ো হও। আমরা জড়ো হয়ে গেলাম। এখন বলা হলো 1.5 মাস সব বন্ধ, লকডাউন, যে সব গরিবরা মরে যাও, না খেতে পেয়ে মরে যাও। আমরা না খেতে পেয়ে মরে যাচ্ছি। আমি একজন পশ্চিমবঙ্গবাসী, আমি একজন ভারতবাসী, তার উপরে আমি একজন মানুষ। আমি জানতে চাই না কেন্দ্রের সাথে রাজ্যের সাথে কেন্দ্রের কি সমস্যা ইত্যাদি জানতে চাই না। আমি চাই না আমার প্রিয়জন, আমার কাছের মানুষটি কোভিড আক্রান্ত হোক কিংবা কোভিডে মারা যাক। আমি চাই না। তার জন্য যাবতীয় রাজনৈতিক তরজা দয়া করে বন্ধ করুন। আর ডাক্তারদের এপ্রনের রং সাদা, এটাই আমি চিরকাল জানতাম। ডাক্তারদের এপ্রনে যেন সাদা ছাড়া অন্য কোনো রং না লাগে, প্লিজ। শেষ কথাটা তুমিই বলে দিলে সিধু, এবং ওই জনগণের মনের কথাটা সিধু বলে দিল। এরপর আর কিছু বলার থাকে না। আপাতত আপনারা এখানেই শেষ করছি। দেখতে থাকুন জি 24 ঘন্টা।